আমাদের বাংলাদেশ সময় এখন 10:25 বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আমাকে কি শোনা যায়? জি ভাইয়া, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আমরা মহান আল্লাহর নামে শুরু করি। আজকে পবিত্র রমজান মাস, ইসলামিক নিয়ম অনুযায়ী আমরা শুরু করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রথমে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং এত চমৎকার একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। সো আমি মোহাম্মদ সাবিউল ইসলাম রাশেদ, বলছিলাম নিউ ইয়র্ক থেকে। সো আমাদের নিউ ইয়র্কে এখন সময় 12:36। আপনাদের বাংলাদেশে হচ্ছে 10:36। সো আজকে আমরা আমাদের সামনে একটা চমৎকার গেস্ট পেয়েছি, তো যিনি আপনাদেরকে একটা বলতে পারেন একটা স্বপ্নের নাম। কিভাবে স্বপ্নের নাম? যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং যে জব আছে বা সেক্টর আছে, এই সেক্টরে যে মাত্র 4 বছর এক্সপিরিয়েন্সে স্যালারি বাংলাদেশে বসে থেকে বাংলাদেশের কোম্পানিতে স্যালারি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা হওয়া সম্ভব একবার জিরো থেকে শুরু করে, সেই একটা জ্বলন্ত বাস্তব উদাহরণ আপনাদের সামনে এখন বর্তমান। চলুন আর বেশি কথা না বাড়িয়ে, সেই ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়েছিল প্রথম থেকে, তার এসএসসি থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত অপটিমাইজের যে কোম্পানিতে যে এখন বর্তমানে জব করতেছে, সো সেই কোম্পানিতে একটা আসার গল্পটা, এবং আপনারা কিভাবে সেখানে এইরকম একটা লুক্রেটিভ ক্যারিয়ার গঠন করতে পারেন, সেই সেই টিপস গুলো নিয়ে আমরা এখন গল্প চলে যাব আমার তো জোড়া লাকির কাছে। তো আমি লাকি করো। হ্যালো ভাইয়া, আমি ভিডিওটা অন করি। হ্যালো এভরিওয়ান। সো আমি আমার তো জোহরা লাকি। আমি এখন বর্তমানে অপটিমাইজলিতে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স হিসেবে কর্মরত আছি। তো থ্যাংক ইউ ভাইয়া আমাকে এত সুন্দর করে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। তো আসলে আমার যাত্রা শুরু হয়েছে, আমি আসানুল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছি। 2018 সালে বের হয়েছি। তারপরে মাস্টার্স শুরু করেছি ইউআইইউতে। তখন আমার ভাইয়ের সাথে পরিচয় হয়। ভাই আমার মাস্টার্স এর ক্লাসমেট ছিলেন। তো আমি তখন জাস্ট মানে কি কি নিয়ে জব করব, কোন ফিল্ডে যাব, ডেভেলপিং না কিউএ, এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। তো ভাইয়া তখন রবিতে কিউএ ফিল্ডে জব করছিলেন। তো ভাইয়া আমাকে বললেন যে চলো আমরা একটা কিউএ নিয়ে একটা সেশন নেই, তুমি চাইলে এনরোল করতে পারো। তারপরে হচ্ছে তুমি যদি ইন্টারেস্টেড হও দেন কিউএ তে তোমার ক্যারিয়ার নিয়ে ভাবতে পারবা। তা আমি ভাবলাম যে হোয়াই নট। সো আমি ট্রাই করলাম। ফার্স্ট ক্লাসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল। আমি ভাইয়ার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো তারপর থেকে কিউএ নিয়ে ঘাটাঘাটি শুরু। ফার্স্ট জব আমি করি হচ্ছে ইকোলজিক্সে, তারপরে ওখান থেকে ছিলাম যাত্রীতে, এখন বর্তমানে আছি অপটিমাইজলিতে। তো আলহামদুলিল্লাহ জানি অনেক স্মুথ ছিল এটা বলবো না, বাট ইট ওয়াজ ইন্টারেস্টিং অ্যান্ড খুবই সাকসেসফুল আলহামদুলিল্লাহ। তো যারা সিএসসি তে পড়ছেন অথবা ফ্রেশার, সিনিয়র অথবা অন্য ট্র্যাক থেকে কিউএ তে আসতে চান, এটা আসলে মানে আমার কাছে মনে হয় যে বেস্ট ক্যারিয়ার অপশন। আচ্ছা, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফ সম্পর্কে একটু বলো। কেমন ছিল স্কুল? কোন স্কুলে পড়ছিলা? তুমি থাকো কোথায়? একটু তোমার সম্পর্কে জানি আমরা। আমি ভিকারুননিসা স্কুল এবং কলেজে ছিলাম। ক্লাস 1 থেকে ভিকারুননিসা বেলি রোড মেইন মর্নিং, অ্যান্ড কলেজে ভিকারুননিসা মেইন মর্নিং, এবং ভার্সিটি ছিল আসানুল ইউনিভার্সিটি। আমি ঢাকায় বনশ্রীতে থাকি, আমার হাজবেন্ডের সাথে আমি থাকি। তো এই তো আমার ইন্ট্রোডাকশন হলো। এবার ভাইয়া আপনি কিছু বলেন। আমি কি বলবো, আমরা 2019 সালে বা তখন সবাই বলতাম
টাকা- ভাইয়া আপনার লাইনটা একটু হেজি আসছে, কেটে কেটে এখন আসছে ঠিক আছে? কথা। এখন ঠিক আছে? হ্যাঁ, জি। তো 2019-20-এ আসলে এসকিউটা তেমন ভাবে ছিল না। ইনফ্যাক্ট আমরা যখন প্রথম ব্যাচ শুরু করি, এখন আপনাদের তো 32 ব্যাচ চলতেছে, তখন ফার্স্ট ব্যাচ তখন বাংলাদেশে এরকম কিউএ নিয়ে কেউ তেমন ভাবে কোর্স তেমন করানো হতো না তেমন ভাবে। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো যে কিউএ একটা ভালো সম্ভাবনা। কারণ আমি যখন লাকি বা এরকম মাস্টার্স এর ফ্রেন্ডদের সাথে কথা বলতাম, তখন দেখতাম যে অনেকে আসলে প্রোগ্রামিং ভাল লাগে না তাই বলে। তো প্রোগ্রামিং ছাড়া তো কিউএ তে ভালো জব করা যায় এবং ভালো স্যালারি হতে পারে ফিউচারে, এটা আমার বিশ্বাস ছিল। হ্যাঁ, তো আমি ওই চিন্তা করেই ভাবলাম প্রথম ব্যাচ সবাইকে শিখাই, আমি যেহেতু কিউএ তে টুকটাক পারতাম ওই সময়। হ্যাঁ, তো পরে আমরা গল্প করতে করতে একদিন আড্ডা দিলাম সবাই মিলে, এই যে এখন যেভাবে আড্ডা দিচ্ছি, তখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে করতে এই আড্ডাটা এইভাবেই দিচ্ছিলাম। ঠিক আছে, তো দিতে দিতে বললাম যে কিউএতে কি কি পড়তে হয়, কি কি শিখতে হয়। তারপরে আমি কোম্পানিতে কি কি টেস্টিং করি, যেমন রবির অ্যাপস গুলো আছে, আপনারা সবাই এখন ইউজ করেন, মাই রবি অ্যাপস, হ্যাঁ, মাই এয়ারটেল অ্যাপস, এই সকল জিনিসগুলো টেস্ট করা হয়। যেমন টাকা গেল কিনা ঠিক মতন, টাকা কাটলো কিনা, এই যে এগুলো টেস্ট করা কিন্তু সহজ। ঠিক আছে, কিন্তু এই সহজ কাজ করে কিন্তু মানুষ ইনকাম করতে পারে। সো এটাই আসলে আমি সবাইকে বুঝালাম। তো সবাই বললো ঠিক আছে তাহলে চেষ্টা করি। তো ওইভাবে কিন্তু আমাদের জন্য লাকি এবং সেই সাথে আরো কয়েকজন মিলে, গুটি কয়েকজন মিলে আল্লাহর রহমতে চেষ্টা করছিলাম। তো চেষ্টা করতে করতেই দেখেন আজকে লাকির মতন মানুষ বের হয়ে আসছে। যে কিনা ওই সময় সন্দিহান ছিল, যে ওই সময় তার সাথে আমার মনে আছে সে বলছিল, ভাই আমি তো খুবই উদ্বিগ্ন যে কোন দিকে যাব, এত কষ্ট করে পড়ালেখা করলাম। ওর রেজাল্ট শুনে আমি অবাক হয়ে গেছি যে তার এসএসসি তে রেজাল্ট অনেক ভালো ছিল, এইচএসসি তেও অনেক ভালো ছিল, 5 ছিল। তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি রেজাল্ট কিন্তু চমৎকার। ইনফ্যাক্ট রাকে কিন্তু মাস্টার্সের সিজিপিএ কিন্তু চমৎকার। কত ছিল মাস্টার্সে তোমার? 4। আউট অফ 4। সো 4-এ আউট অফ 4। সো আমি তো ভাই মানে 3 এর নিচে ছিলাম মাস্টার্সে, আর অনার্সে তো 2.54। সো আমি চিন্তা করে দেখলাম একটা মানুষ এত ভালো সিজিপিএ কিন্তু জবে কেন পাচ্ছে না, কারণ প্রপার গাইডলাইন নাই। ঠিক আছে, জব সেক্টরটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনারা যারা এখনো জব পাননি তাদের বলছি, সিজিপিএ এর সাথে কিন্তু জব সেক্টরের কোনোই সম্পর্ক নেই। হুম। এটা তো একদম 100% ট্রু। রাইট, তো আমি লাকিকে অনুরোধ করবো, লাকি তোমার প্রথম জবে ইন্টারভিউ কেমন ছিল? হ্যাঁ, প্রথম জবে কি কি কোশ্চেন গুলো তোমার মনে নাই যদিও, তারপরে এতটুকু মনে থাকার কথা। হ্যাঁ, কিভাবে আসলা, তারপরে সেকেন্ড জবে কিভাবে আসলা এবং এই জবে কিভাবে আসলা, প্রথম দিকে স্যালারি রেঞ্জ কেমন ছিল, একটু ডিটেলস বলতা, হ্যাঁ, তাহলে অনেকে আসলে ইন্সপায়ার হতো। থ্যাংক ইউ ভাইয়া আবার আমাকে ফিল দেওয়ার জন্য। তো আমি ফার্স্ট জবে ইন্টারভিউ দিয়েছিলাম 2020-তে, এবং যেহেতু ওইটা আমার ফার্স্ট জব ছিল, তো আই ওয়াজ রিয়েলি নার্ভাস। ইন্টারভিউ অনেকগুলো ফেস করেছিলাম এবং সব জায়গায় ডিমান্ড ছিল লাইক 1 ইয়ার এক্সপিরিয়েন্স অথবা তার বেশি, মানে ইউজুয়ালি ফ্রেশার নিতে চায় না। তো আমার তো সুবিধা ছিল যে আমি এই কোর্সটা করাতে ফ্রেশার হওয়া সত্ত্বেও অনেক কিউএ নলেজ ছিল আমার, আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি যখন ইকোলজিক্স ছিল আমার ফার্স্ট কোম্পানির নাম, ওখানে ইন্টারভিউ ফেস করি। ওখানে ছিল ম্যানুয়াল টেস্টিং ছিল। আমাদের প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি কনভারসেশন কন্টিনিউ করতে হতো, আধা ঘন্টার মতন। তারপরে আমাদের একটা কিউএ একটা টেস্টিং স্ক্রিপ্ট দিত, ওই স্ক্রিপ্টটা ফলো করে ম্যানুয়ালি কয়েকটা ওয়েবসাইট চেক করে সেগুলোর বাগগুলো সুন্দর করে রিপোর্ট করে ওটা রিপ্রেজেন্ট করতে হতো। তারপরে ও 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওই বাগ আহ, মানে বাগ রিপোর্ট অনুযায়ী আপনাকে ইভ্যালুয়েট করে সিলেক্ট করা হতো। তো 2 সপ্তাহ পরে যখন আমাকে কল করেছিল, তো আমাকে অফার করেছিল জব। আলহামদুলিল্লাহ ওটা আমার ফার্স্ট জব অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল। কেননা ফার্স্ট জব পাওয়া আপনার পছন্দের ট্র্যাক অনুযায়ী দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং। তার কারণ প্রথমে ট্র্যাক চেঞ্জ করাটা অনেক ইম্পর্টেন্ট। আমি ফার্স্টে নন টেক জব করি এবং ওখান থেকে কিউএ আসতে আমার যে স্ট্রাগলটা হয়েছে, নেক্সট টাইম সুইচ করতে আমার অতটা স্ট্রাগল হয় নাই।
তো এই জন্য যে কোনো ক্যারিয়ার শুরুতে আমার মনে হয় যে ট্র্যাকটা প্রপারলি সিলেক্ট করে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিলে সেটা সবচেয়ে বেস্ট ফর ক্যারিয়ার গ্রোথ। আর ইন্টারভিউর কোশ্চেন সম্পর্কে যেটা ভাইয়া, আমাদের তো হচ্ছে মানে যত আমি ইন্টারভিউ দিচ্ছি আরো কঠিন কঠিন কোশ্চেন ফেস মানে করলাম আর কি। যাত্রীতে কোশ্চেন ছিল জাস্ট খুবই ইজি ছিল। আমার সেকেন্ড জব ছিল যাত্রীতে। ওখানে আপনার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স এবং কি ধরনের কাজ করেছি এবং অটোমেশন পারি নাকি অটোমেশন নলেজ, এগুলো নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল। ওটা জাস্ট এক রাউন্ডের সেশন ছিল। তারপরে এইচআর ইন্টারভিউ ছিল। সেখানে আমার স্যালারি আগের আগের জবের থেকে স্যালারি আরো 20 to 30 প্লাস বেড়ে গেছে। আমরা এবং একটু রেঞ্জটা শুনি। হ্যাঁ, ওইটার রেঞ্জ প্রথম আসলে জবে বলা ডিফিকাল্ট। ফার্স্ট টাইমে যেহেতু ফ্রেশার হিসেবে অ্যারাউন্ড 20 to 50 এর মধ্যে থাকে ফার্স্ট জব, এবং সেকেন্ড জবে আমি 2 বছর এক্সপিরিয়েন্স নিয়ে আমি সেকেন্ড জবে আসি। সেটার স্যালারি রেঞ্জ ছিল এরকম 40 to 60 বলবো আমি। এবং থার্ড জবে আলহামদুলিল্লাহ, আমি থার্ড জবে আসলে অ্যাপ্লাই করি নাই। লিঙ্কডইন এর থ্রুতে আমাকে এইচআর আমাকে অ্যাপ্রোচ করে যে আপনি কি ইন্টারেস্টেড। অপটিমাইজলিতে তখন হায়ার চলছিল। তো তখন আমি বললাম যে অফকোর্স হোয়াই নট। তারপর আমি ওখানে ইন্টারভিউ দেই। অপটিমাইজলির ইন্টারভিউ সেশন ছিল 4টা। প্রথমে এইচআর ইন্টারভিউ ছিল একটা, তারপর একটা টেকনিক্যাল ইন্টারভিউ, তারপর আর একটা স্ট্র্যাটেজিক্যাল ইন্টারভিউ, এবং লাস্টে গিয়ে নেগোসিয়েশন অ্যান্ড যেটা ফাইনাল ইন্টারভিউ এইচআর। তারপরে আলহামদুলিল্লাহ অপটিমাইজলিতে আছি, 2 বছর হতে চলছে। তো এখানকার এখন স্যালারি রেঞ্জ, হ্যাঁ এখানকার স্যালারি রেঞ্জ আলহামদুলিল্লাহ ভালো, 6 ডিজিট স্যালারি। সো ইটস রিয়েলি গুড। শুনতে চাচ্ছি রেঞ্জটা। 6 ডিজিট। এত ডিটেলস তো বলা যাবে না। এটা তো 2 বছর আগেই শুনছিলাম শিখছি, এখন কথা। আসলে কি এটা বলার খুব ব্যক্তিগত, কারণ আমি বলতে চাচ্ছি যে এখানে যারা অডিয়েন্স আছেন, হ্যাঁ, তারা আসলে মানে বুঝতে পারবেন যে আসলে কি কিউএতে বাংলাদেশে জব করে মানে কেমন ফিউচার চিন্তা করা যায়, বাস্তবে একটা উদাহরণ পাবে। হ্যাঁ, সেই জন্য জিজ্ঞাসা করছি জি কেমন জি ছিল ভাইয়া, রেঞ্জটা। এটা আসলে 120 প্লাস ছিল শুরু থেকেই। এবং হচ্ছে এটা আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে প্রতি বছর ইনক্রিমেন্ট হবে। এবং আপনি আহ এক সময় সময় অনুযায়ী আপনি 2 এর উপরেও যেতে পারবেন। তার মানে এখন চিন্তা করতে পারি যে এখন বর্তমানে 2 বছরে বেড়ে বেড়ে 150 to 2 এর মধ্যে চলে আসছে এটা। জি ভাই, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে। সো এই যে চমৎকার একটা মানে স্যালারি, হ্যাঁ, বাংলাদেশে আপনিও কিন্তু পেতে পারেন। নেক্সট আমন্ত্রণ জোহরা লাকি কে হতে পারে? নেক্সট আমন্ত্রণ জোহরা লাকি কিন্তু এমডি আব্দুল্লাহ হতে পারেন, বা সানজিনা হতে পারেন। কি সানজিনা হতে পারেন না? হ্যাঁ, হতে পারেন কিন্তু। তো কিভাবে হতে পারেন? বা রানী পাওল আপনিও হতে পারেন নেক্সট আমন্ত্রণ জোহরা লাকি। কিভাবে হতে পারেন, এরকম মনের প্রশ্ন আসে না রাফিউজ্জামান? আচ্ছা, সেই প্রশ্নটা কিন্তু আমি এখন লাকিকে করব যে তোমার এই জার্নিতে তুমি কি মনে করো যে মেয়েদের জন্য সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ারটা কেমন, ফিল্ডটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন? একটু যদি তুমি বলতো তোমার 4-5 বছর এক্সপিরিয়েন্স। আসলে এটা ছেলে মেয়ে জন্য কোনো ডিফারেন্ট এনভায়রনমেন্ট না, আমি যতটুকু মনে করি। এবং বাংলাদেশের সফটওয়্যার ফার্ম গুলো এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। উম, বলবো না যে সব কোম্পানি খুবই ভালো, কিছু কিছু কোম্পানির এনভায়রনমেন্ট শুধু টেস্টিং এর ক্ষেত্রে না, ডেভেলপিং এর ক্ষেত্রেও আহ খারাপ হতে পারে। এটা মানে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। কিন্তু সফটওয়্যার টেস্টিং এর এনভায়রনমেন্ট বলতে আমার ভালো লাগে যে আমাদের মধ্যে একটা ইউনিটি থাকে কিউএ টিমের, এবং একটা লিডারশিপ কোয়ালিটি থাকে। আপনি যদি কিউএ তে প্রপারলি টিমের সাথে ইন্টারাকশন করেন এবং কিউএ টিমের ওনারশিপ নিতে চান, আপনি অবশ্যই পারবেন, ছেলে মেয়ে নির্বিশেষে। এটাতে কোনো সমস্যা নেই। এবং আমার কাছে মনে হয় যে যারা প্রোগ্রামিং একটু ভয় পান, কোডিং একটু ভয় পান, তাদের জন্য কিউএ ফিল্ডটা আরো সুইটেবল। তার কারণ আমাদের ম্যানুয়াল ম্যানুয়াল এবং অটোমেশন দুটোই লাগে।
সো নট অলওয়েজ আমরা কোডিং করি, বাট কোডিং অবশ্যই শিখতে হবে। আর ম্যানুয়াল দিয়েও অনেক টেস্টিং হয়, এবং অনেক লোকাল কোম্পানিতে শুধু ম্যানুয়াল টেস্টিং দিয়েও আপনি ভালো জব পেতে পারবেন। আচ্ছা, এবার সরাসরি প্রশ্নে চলে যাই, কি কি শিখতে হবে হ্যাঁ এরকম ভালো অ্যামাউন্টের জব পেতে হলে? ম্যানুয়াল টেস্টিং, তারপরে অটোমেশন টেস্টিং। আমার কাছে মনে হয় যে অটোমেশন টেস্টিংটা শেখা খুবই জরুরি, তার কারণ তাছাড়া কিউএ নলেজটা অসম্পূর্ণ রয়ে যাবে। প্লাস হচ্ছে পারফরমেন্স টেস্টিং, এপিআই টেস্টিং, লোড টেস্টিং, সব ধরনের টেস্টিং নিয়ে জানা, এবং আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, একটা ওয়েবসাইটের বাগগুলো খুঁজে বের করা। এগুলো এগুলো আস্তে আস্তে কাজের সাথে সাথে শিখতে শিখতে এক্সপিরিয়েন্স যত বাড়বে আপনি তত আরো দক্ষ হবেন। কিন্তু বেসিক্যালি আমার মনে হয় যে ভাইয়ার কোর্সে যা যা কভার করেছিল, আমি আমার ইন্টারভিউ কোশ্চেনে আমি আলহামদুলিল্লাহ সবই অ্যান্সার করতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে কোনো কিছু খুব এক্সট্রিম জানা লাগবে অথবা জ্ঞান বহির্ভূত কোনো কোশ্চেন করবে ইন্টারভিউতে, এরকম ইউজুয়ালি হয় না। লাকি তো থার্ড ব্যাচে ছিলা, তুমি হয়তো বা জানো না, আমূল পরিবর্তন এসেছে আমাদের 32 ব্যাচে। ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে 32 ব্যাচে অনেক কিছু নতুন নতুন আমরা সংযোজন করেছি, প্লে রাইট থেকে শুরু করে অনেক কিছু। তো এখন আচ্ছা। মার্কেটটা অনেক কম্পিটিশন হয়ে গেছে, কারণ জানো যে একটা জবে যখন আগে 5,000 জন অ্যাপ্লাই করতো, এখন 20,000 অ্যাপ্লাই করে বা তারও বেশি। সেখান থেকে মাত্র অল্প কয়েকজন সিলেক্ট করে। সো তুমি একটু এই কম্পিটিশনের যুগে তারা কিভাবে সিভি কে প্রস্তুত করলে ভালো হয়, বা তুমি তুমি যখন দেখো যে সিভিটা সিলেক্ট করে, তখন কি কি ক্ষেত্রে কি কি দেখে, দেখে সিলেক্ট করে, বা সিভি তারা কিভাবে সিভিটা বানালে তারা ডাক পাবে, শর্ট লিস্ট হবে বলে তুমি মনে করো? আমার কাছে মনে হয় যে সিভিতে যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফ প্রজেক্টের নাম থাকে, গিটের লিঙ্ক থাকে, এবং আপনি যে জিনিসটা সবচেয়ে ভালো পারেন সেটাতে ফোকাস থাকে, অপ্রয়োজনীয় জিনিস না রেখে মূল আপনার যে টেস্টিং এর দক্ষতা সেটা কতটুকু, কোন প্রজেক্টে কতটুকু আপনার পার্টিসিপেশন ছিল, এবং কি কি প্রজেক্টে কাজ করেছেন তার ডিটেলস, এগুলো সিভিতে রাখা খুব প্রয়োজনীয়। তার কারণ যখন আপনাকে ইন্টারভিউতে কোশ্চেন করবে আপনার সিভির বেসিসেই করবে, এবং সকল প্রয়োজনীয় তথ্যগুলো থেকে আপনাকে ওইটার বেসিসে আরো ডিটেলসে কোশ্চেন করবে। সো আপনার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স, এবং যারা ফ্রেশার তাদের জন্য কিছু পার্সোনাল টেস্টিং স্ক্রিপ্ট অথবা টেস্টিং এর কিছু প্রজেক্ট। পার্সোনাল এক্সপিরিয়েন্সও, জি, প্রজেক্টের কাজও আমার মনে হয় ইনক্লুড করা উচিত, তাহলে সিভিটা দেখতেও ভারী লাগে, এবং আমার কাছে মনে হয় যে এইচআররা ওগুলোকে প্রায়োরিটি দেয়। আচ্ছা, আর একটা কথা না বললেই নয়, হ্যাঁ, আইটি ট্রেনিং বিডির ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে এখন 32তম ব্যাচে মোটামুটি আলহামদুলিল্লাহ 500 জনেরও বেশি জব পাইছে। আমাদের জন্য লাকির মতন এরকম বড় বড় পজিশনেও অনেকেই আছেন, অনেকে কিউএডি হিসেবে আছেন। তো এই যে লিঙ্ক এত, একটা এসকিউএ তে, শুধু এসকিউএ ফিল্ডে এত বেশি জায়গাতে জব পাওয়া ট্রেনিং সেন্টার একমাত্র আইটি ট্রেনিং বিডি, বিকজ আমরা এসকিউএ নিয়েই এতদিন পর্যন্ত কোর্স ওপেন করে রাখছি। তো এই যে একটা এত যে জব, এতজন জব পাইছে, এই যে কানেক্টিভিটি, হ্যাঁ, এইটাকে স্টুডেন্টরা কিভাবে কাজে লাগাতে পারে, যেটাকে বলা হয় লিঙ্ক আপ, এই লিঙ্ক আপ কিভাবে উপকার আসতে পারে জব পাওয়ার ক্ষেত্রে? আর লিঙ্ক আপ অবশ্যই কাজে লাগে, তবে ফার্স্টে স্কিল আর্ন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং লিঙ্ক আপের জন্য রেফারেল সিস্টেম প্রত্যেকটা কোম্পানিতে চালু আছে। লাইক অপটিমাইজলিতে আমাদের সবসময় রেফারেলের সিভি গুলোকে আগে ইন্টারভিউ নাই, তারপরে ওখান থেকে যদি সিলেক্ট না হয় দেন আমরা বাইরের সিভিটা কালেক্ট করি। সো এই জন্য রেফারেলের ইম্পর্টেন্স খুবই বেশি, কিন্তু আপনি যদি সম্পূর্ণ স্কিল না থাকে আপনার, তাহলে আসলে রেফারেল দিয়েও হয় না। রেফারেন্স দেন সো আপনি, দুটাই রাইট। জি, তাহলে জি, তো এখানে কি আমি একটু দুইটাই রেফারেন্স খুবই কথা ইম্পর্টেন্ট। কেন বললাম, কারণ অনেকেই কিন্তু লাকির মাধ্যমে কিন্তু হেল্প পেয়েছে জব পাইতে। আমি কিন্তু লাকিকে থ্যাংক ইউ জানাই। আমাদের অনেক স্টুডেন্টরা যারা নক করছে, তারা কিন্তু লাকির কাছ থেকে সবসময় হেল্প পেয়েছে, তার মধ্যে তাকে ধন্যবাদ জানাই। তো এরকম আমাদের ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে 25 ব্যাচ, 30 ব্যাচ, এরকম যারা বিভিন্ন পজিশনে, যেমন কিছুদিন আগে সিনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে জিপিতে জব পেলো আমাদের আরেকটা ব্যাচের প্রথম, অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্ট, এরকম যারা বড় বড় পজিশনের জায়গায় আছেন, তারা কিন্তু আপনাদেরকে রেফারেন্স দিতে হেল্প করে। বিশেষ করে তারা কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু অনেকটা গাইডলাইন দিয়ে দেয়। সো লাকি কিন্তু অনেক মানুষকে হেল্প করছে, এবং আমার কাছে খুবই ভালো লাগে যে
সব মানুষের কিন্তু মেন্টালিটি হেল্পিং থাকে না। সো আপনারা কিন্তু আইটি ট্রেনিং বিডিতে যারা সিনিয়র মানে এক্স স্টুডেন্ট পাবেন, বড় বড় ভাইয়ারা, তারা কিন্তু সবাই হেল্পফুল, মানে কম বেশি থাকেন। তো যে কোনো বিষয়ে হেল্প চাইলে আপনারা কিন্তু আপুকে কল করতে পারেন, নক করতে পারেন, মানে মানে লিঙ্কডিনে আপুর দিয়ে দিব আমরা গ্রুপের। জি জি, অফকোর্স। চেষ্টা করবো এই আমি যারা তাদের উদ্দেশ্যে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট কোশ্চেন যে ইন্টারভিউ এর এইচআর ইন্টারভিউ দেখা যাচ্ছে আমি প্রোটনিক্সে জব করতাম সময়তে, সেখানে আমাদের একটা স্টুডেন্ট ছিল। সো আইএসটিকিউবিতে সে 100-এ 100 পেয়েছিল, বাংলাদেশে একজন স্টুডেন্ট যে কিনা আইএসটিকিউবিতে 100-এ 100 পাইছিল। সে আমাদের আইএসটিকিউ ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট ছিল। তো সেই স্টুডেন্টটা সব লেভেলে খুবই ভালো দক্ষতার সাথে পাশ করছে, 4টা লেভেল। ফাইনাল লেভেলে তাকে একটা কোশ্চেন করেছিল, যেহেতু আমি ওই কোম্পানিতে ছিলাম, তো যিনি কিউএ লিড আমার কলিগ ছিল, উনি বললো যে সে একটা কোশ্চেনে শুধু ফেল করছে, বাকি সব কোশ্চেন এই জন্য তাকে নেওয়া হয়নি, বাকি সব জায়গায় সে ভালো করছে। তো কারণ আমি তাকে রেফারেন্স করেছিলাম যেহেতু আমাদের স্কুলে। সে কি কোশ্চেনে ফেল করলো, তাকে জিজ্ঞাসা করলো 4টা কি 5টা ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে আরেকবার ডাকা হতে পারে ইন্টারভিউ জন্য। তো সে বলছে 5টা ইন্টারভিউ দিলাম এরপর আরেকবার। আমার তখন সে রুড হয়ে গেছিল, জাস্ট একটা টেম্পার লুজ করে ফেলেছিল। হুম। সো এই টেম্পার লুজ করাটা কিন্তু একটা বিহেভিয়ার ইন্টারভিউর মধ্যে পড়ে। ঠিক আছে, আপনাদেরকে এই বিহেভিয়ার এই জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট তুমি যদি একটু সবাইকে বলতা যে এইচআর ইন্টারভিউটা কি কি কোশ্চেন করে এইচআর ইন্টারভিউতে। এবং এইচআর ইন্টারভিউতে ধরো একটা ওদের দেওয়া আছে ধরো 25,000 টাকা, 65,000 টাকা। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা একটু যদি বলতে অনেকের উপকার হতো যে এই জায়গাটা কিভাবে ভালো করবে। আচ্ছা, এইচআর ইন্টারভিউতে ইউজুয়ালি ফার্স্টে আপনার স্যালারি রেঞ্জ এবং আপনি কতদিন ধরে এই কোম্পানিতে থাকতে ইচ্ছুক এবং আপনার পূর্ববর্তী কোম্পানির নোটিস পিরিয়ড কতদিনের, এগুলো কোশ্চেন করে এবং কিছু স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেন করে। এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো সবচেয়ে আমার কাছে মনে হয় এইচআর ইন্টারভিউটা আমাদের অপটিমাইজলিতে একদম শুরুতেই হয়েছিল। তখন আমি দেখেছি যে ওরা সবসময় আপনি কতটা কাইন্ড, কতটা মডেস্ট এবং কতটা স্মার্টলি অ্যান্সার করছেন উইদাউট বিং রুড, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনার ইংলিশের দক্ষতা খুবই দরকার, যেহেতু আমাদের সব ক্লায়েন্ট ফরেন। সো আমাদের পুরো ইন্টারভিউ প্রসেসটা ছিল ইংলিশে, কিন্তু লোকাল বাংলাদেশি কোম্পানিতে ইন্টারভিউ প্রসেস বাংলায় হয়। এটা মানে ডিফারেন্সিয়েট করে এক একটা কোম্পানির এক এক নিয়ম। তো এইচআর ইন্টারভিউতে সবসময় মডেস্ট থাকার চেষ্টা করতে হবে এবং খুবই স্মার্টলি অ্যান্সার দিতে হবে। শাই অথবা নার্ভাস ফিল করলে ওরা ভাবে যে আপনি হয়তো ফুলি প্রিপেয়ার্ড না, অথবা আপনি এই রোলের জন্য এফিশিয়েন্ট না। সো আমার কাছে মনে হয় কনফিডেন্স ইজ দ্য কি। রাইট। এবং সেই সাথে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে বুঝলাম যে এইচআর ইন্টারভিউটা ফেজ পার করতে হয়, সেখানে কনফিডেন্স থাকতে হয়, সেখানে খুবই পলাইট থাকতে হয়, নরম থাকতে হয় এবং পজিটিভ থাকতে হয়। আচ্ছা, এই টিপস গুলো আমরা জেনে ফেললাম। এরপরে এর আগের যে ইন্টারভিউ স্টেপ থাকে স্কিল, যেটা ভালোভাবে দেখা যাচ্ছে স্কিল নিয়ে প্রশ্ন করে তোমার, আপনাদের যে সিভিতে যে স্কিল গুলো থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে কি এপিআই টেস্টিং নিয়ে প্রশ্ন করে বা লোড টেস্টিং নিয়ে প্রশ্ন করে বা অটোমেশন নিয়ে টেস্টিং প্রশ্ন করে। তো এইটাতে ভালো করা যায় কিভাবে? এইটাতে ভালো করা যায় ভাইয়া, আমার মনে আছে আমি যখন ফার্স্ট ইন্টারভিউ এর প্রিপারেশন নিচ্ছিলাম তখন আপনি শিখিয়ে দিয়েছিলেন যে ইউটিউবে সার্চ দিতে, যে বেসিক 50 কোশ্চেন অ্যাবাউট কিউএ। হচ্ছে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, ওখান থেকে আমি অনেক মেমোরাইজ করেছিলাম। বেসিক্যালি বেশিরভাগ কোম্পানিতেই আমি দেখলাম বেসিক কোশ্চেন গুলো ফার্স্টে আস্ক করে, ম্যানুয়াল কোশ্চেন, তারপরে আসে পারফরমেন্স, লোড টেস্টিং, এপিআই। এবং আপনার যদি রিয়েল হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কনফিডেন্সের সাথে অ্যান্সার দিতে পারবেন, তার কারণ থিওরিটিক্যাল নলেজ আজকে পড়লে কালকে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমার মনে হয় যে যেই কাজটা আপনি থিওরিটিক্যালি শিখছেন ওইটা অবশ্যই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকলে আপনার মনে রাখতেও সুবিধা হবে এবং ওইটা নিয়ে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ, কাজটা তো আমি পারি। সো যেই কোশ্চেন যতটা কমপ্লিকেটেডই হোক না কেন,
আমি ইনশাল্লাহ অ্যান্সার দিতে পারবো, এই কনফিডেন্সটা চলে আসে কাজের সাথে, এক্সপিরিয়েন্সের সাথে। তো আমার কাছে মনে হয় যে শুধু মুখস্থ না করে রিয়েল হ্যান্ড এক্সপিরিয়েন্স যদি কাজে লাগানো যায় তাহলে ইন্টারভিউতে খুবই ভালো পারফরমেন্স দেওয়া যাবে। আমি নিজেও ইন্টারভিউ নিয়েছি এবং আমি দেখলাম যে যারা কাজে বেশি এফিশিয়েন্ট তাদের কথাতেই তাদের স্মার্টনেস এবং তাদের কনফিডেন্স গ্লো করে। তো এই জন্য রিয়েল হ্যান্ড এক্সপিরিয়েন্স এর কোনো বিকল্প নেই। কাজে বেশি এফিসিয়েন্ট বা রিয়েল হ্যান্ড এক্সপিরিয়েন্স কিভাবে হবে যদি তার জবে অভিজ্ঞতা না থাকে, তাকে প্রজেক্ট করতে হবে, রাইট? প্রজেক্টে কাটতে হবে, জি হ্যাঁ। জি, নিজে এখন যে নিজে ফ্রেশার, প্রজেক্ট করতে হবে। সে তো জবে এক্সপিরিয়েন্স নেই, তাহলে তাই প্রজেক্ট করতে হবে। প্রজেক্টের জন্য আইটি ট্রেনিং বিডি যে প্রজেক্ট গুলো আপনাদের ক্লাসে হ্যান্ডস অন করিয়ে দিয়ে থাকে, দেখিয়ে দিয়ে থাকে, এরপরে হচ্ছে এটার সাথে সাথে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকবে। এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা যদি নিজেরা করেন তাহলে আপনাদের এই হাতে কলমের যে প্র্যাকটিসটা সেটা হয়ে যাচ্ছে। সেই সাথে সাথে আপনারা যে কোনো কোশ্চেন, ধরেন আপনি একটা এপিআই টেস্টিং ক্লাসে দেখানো হলো বা অটোমেশন, ওয়েব অটোমেশন টেস্টিং ফুল প্রজেক্ট একবার জিরো থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত অ্যাডভান্স পর্যন্ত হাতে কলমে দেখানো হলো, এবং আপনাকে একটা দেখানোর পরে একটা হোমওয়ার্ক দেখানো হলো। এই হোমওয়ার্কটা যখন আপনি নিজে করবেন তখন সেটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করলে আপনি ডেফিনেটলি অ্যান্সার দিতে পারবেন। এটাই হচ্ছে আসল মূল মন্ত্র। সো আপনাকে পরিশ্রম করতে, পরিশ্রমের বিকল্প কিন্তু কিচ্ছু নাই। আমার ফার্স্ট ব্যাচে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট ছিল, এর মধ্যে কিন্তু আমাদের জন্য লাকি কিন্তু সব থেকে পরিশ্রমী ছিল। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো জায়গাতে চলে গেছে। আমাদের 30 জনের মধ্যে 30 জনই সব থেকে ভালো জায়গায় চলে গেছে। হ্যাঁ, আপনারা জানলে খুশি হবেন। বিকাশে ছিল একজন, ঠিক আছে, অনেক এখনো অনেক ভালো জায়গাতে আছে। ইনফ্যাক্ট আমাদের আমেরিকাতেও আছে, মেটাতে, মানে ফেসবুক যেটা মেটা, এখানেও আছে আমাদের আইটি স্টুডেন্ট। সো তারা যে বেশি পরিশ্রম করছে সে আগে জব পাইছে আমাদের ফার্স্ট ব্যাচ থেকে, বুঝতে পারছেন? সো এটাই কিন্তু হয়ে থাকে। সব জব কিন্তু সবাই পায়, কিন্তু আপনিও কিন্তু ইনশাল্লাহ একসময় পাবেন, কিন্তু আপনি যত বেশি পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি জবটা পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে যে মানে আপনাদের জন্য মেসেজ। আচ্ছা, সো আমাদের মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমরা। হ্যাঁ, তাহলে আমরা মানে দুইটা জিনিস কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস পেলাম। একটা হলো যে এইচআর ইন্টারভিউতে কি কি থাকতে হবে, তারপরে প্রজেক্ট, প্র্যাকটিক্যাল যেটা হয়, স্কিল ইন্টারভিউ হয় বা স্কিল টেস্ট হয়, সেখানে যদি আপনি প্রজেক্ট নিজের হাতে করেন, যেটা আপনাকে আইটি ট্রেনিং বিডি হেল্প করতে সাহায্য করে, এবং ওই অ্যাসাইনমেন্ট গুলো যদি করেন তাহলে সেখানে আপনাদেরকে এই স্কিল নিয়ে কোশ্চেন করলে আপনি পেরে যাবেন। ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস আমরা কিন্তু ওর কথা থেকে জানতে পারলাম যে এসকিউতে কিন্তু এখন কি বলে 2 লক্ষ টাকা, 1,50,000 থেকে 2 লক্ষ টাকা মতো স্যালারি, তো ভালো জব মার্কেটে কিন্তু আছে। সো ওটা অনেক অনেক ভালো একটা সুসংবাদ যারা জানেন না যে এসকিউ স্যালারি কেমন হয়। সো এরকম একজন মানুষ আমাদের সামনে আছেন যার স্যালারি এরকম রেঞ্জের। সো আমরা আর মানে দ্বিধাদ্বন্দ্ব না রেখে, হ্যাঁ, আটঘাট বেঁধে লেগে পড়ি প্রজেক্ট গুলো করতে, এবং প্রজেক্ট গুলো করে সিভিটাতে অ্যাড করতে, এবং সেটা অ্যাপ্লাই করতে। এই সাথে সাথে ও একটা চমৎকার কথা বলছে, সেটা হচ্ছে যে ভাই আমি অপটিমাইজের যে লাস্ট যে কোম্পানি, এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি। তাহলে সে কিভাবে পেলো? একটু গল্পটা যদি শুনতাম আর একবার ডিটেলসে। আমি আমি আসলে খুবই শক ছিলাম। আমি যাত্রীতে জয়েন করার কিছু মাস পরে আমি অফারটা পাই, মানে ইন্টারভিউ এর জন্য ডাকে লিঙ্কডইন থেকে। তো আমি লিঙ্কডইনটা সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করতাম, আমার স্কিল গুলা আপফ্রন্ট করতাম, এবং হচ্ছে আমার সিভি দেয়া ছিল অলরেডি লিঙ্কডইনে, আমার একটা পোর্টফোলিও আছে, আপনারা যে কেউ ভিজিট করলে দেখতে পারবেন, এবং আমার কিউএ নলেজ এবং আমার প্রফেশনাল ইন্টারেস্ট সবকিছু শেয়ার করতাম। বেসিক্যালি আমি লিঙ্কডইন খুবই আপ টু ডেট রাখার চেষ্টা করতাম। এখন এখন হয়তো কাজের প্রেসারে হয় না, কিন্তু ওই টাইমটাতে আমি খুবই পারফেক্ট ছিল আমার লিঙ্কডইন। এবং লিঙ্কডইন দেখে আপনাদেরকে ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম অবশ্যই রিচ আউট করবে যদি আপনাকে এফিশিয়েন্ট মনে করে, আপনার প্রোফাইল যদি শোকেস করে আপনার স্কিল গুলোকে, তাহলে আপনার নিজের অ্যাপ্লাই না করলেও অনেক সময় এইচআররা আপনার কাছে অ্যাপ্রোচ করবে। তাহলে কি শিখলেন এখান থেকে? যে আপনাদেরকে লিঙ্কডইনেও সুন্দরভাবে অ্যাক্টিভ থাকতে হবে, এবং আপনার প্রোফাইলটা স্মুথ হতে হবে, প্রজেক্ট অ্যাড করতে হবে, কি কি শিখতেছেন রেগুলার একটু পোস্ট করলেন। হ্যাঁ, এই কাজগুলো যদি আপনি ঠিকঠাক করেন, আপনাকে কিন্তু অ্যাপ্লাই না করলেও আমাদের জন্য লাকির মতন আপনি কিন্তু আপনাকে কিন্তু এইচআর খুঁজে নেবে, তাই না?
হুম। সো থ্রি ইডিয়ট মুভি দেখেছিলাম, সেখানে একটা ডায়লগ ছিল যে সাকসেসের পিছনে না ঝুঁকে কাবিলিয়াত মানে যোগ্য হতে হবে, তাহলে সাকসেস অটোমেটিক নিজের কাছেই চলে আসবে, তাই না? সো কথাটা কিন্তু অনেক সত্য কথা। সো এইটা ছিল। তাহলে আপনাদের তাহলে এখানে সারমর্ম যদি আবার সংক্ষেপ করি, তাহলে কি করতে হবে? সিভিটাতে আপনাদের প্রজেক্ট থাকতে হবে। হ্যাঁ, দেন সিভিটাতে প্রজেক্ট থাকার পরে লিঙ্কডইনে যদি ভালো মতন আপনি ইয়া করে রাখেন, গুছিয়ে রাখেন, তাহলে সেই সাথে আপনার কি হচ্ছে, আপনাকে এভাবেই ইয়া করবে, লিঙ্কডইন থেকে কিন্তু আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করা হবে। সো আমি এখন আরেকজনকে দেখতে পাচ্ছি, রেজাউর রহমান। সে কিন্তু আমাদের ফার্স্ট ব্যাচের আরেকটা স্টুডেন্ট, সে জয়েন করেছে। রেজাউল, কেমন আছো তুমি ভাইয়া? দেখলাম এখন চলে গেল হয়তো বা। তো যাই হোক, আমার খুব ভালো লাগে, আমাদের স্টুডেন্ট গুলা অনেক ভালো জায়গাতে আছেন। সো আপনারা আহ, যদি এখন কোনো কোশ্চেন থেকে থাকে লাকি আপুর কাছে, আপনারা আনমিউট করে কোশ্চেন তো করতে পারেন। আমাদের সময়টা প্রায় শেষের দিকে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখন কোশ্চেন পর্বতে চলে যাচ্ছি। জি, কিছু কোশ্চেন আমাদের চ্যাট বক্সে আছে। আহ, কি টপিক গুলা শিখতে হবে একজন নিউ কামারের, এই কোশ্চেনটা আছে। আর স্যালারি রেঞ্জ কাদের বেশি হয়, ডেভেলপারদের নাকি টেস্টারদের, এই দুইটা কোশ্চেন আপাতত আছে। আচ্ছা, কি শিখতে হবে এটা আমতো জোহরা লাকি বলুক, আর আমি পরের কোশ্চেনটা আমি বলি। হ্যাঁ, স্যালারি নিয়ে। ঠিক আছে ভাইয়া। নিউ কামার্সদের জন্য আমার কাছে মনে হয় বেসিক যেটা ম্যানুয়াল টেস্টিং, এটাতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তার কারণ যখন একটা ফ্রেশার ফার্স্ট জবে ঢুকে, ইউজুয়ালি ম্যানুয়াল টেস্টিং দিয়েই যাত্রা শুরু হয়। এবং আপনি যদি প্র্যাকটিস ভালো থাকে ম্যানুয়াল টেস্টিং, তারপরে অটোমেশনের নলেজ থাকে, আপনি ফার্স্ট জব পেতে অনেক ইজি হবে এবং আহ, এতটা ডিফিকাল্ট হবে না। ডেভেলপিং এর থেকে টেস্টিং ফিল্ডে এন্ট্রি করা অনেক ইজি, কিন্তু টেস্টিং ফিল্ডে এক সময় গ্রোথ অনেক কমে যায় যদি আপনি অটোমেশন না শিখেন। তো আমার কাছে মনে হয় নিউ কামার্সদের জন্য ম্যানুয়াল টেস্টিং দিয়ে শুরু করে আস্তে আস্তে আপনি যদি অটোমেশনে দক্ষতা আনেন, তাহলে আপনি প্রপারলি কিউএতে সাকসেসফুল হতে পারবেন। এবং ম্যানুয়াল টেস্টিং এর সাথে পারফরমেন্স টেস্টিং, লোড টেস্টিং, আমি সবকিছুই মিন করছি। যে পুরো কিউএ নলেজটা যদি ফুললি থাকে, তাহলে তার জন্য কিউএ তে আর কি কোথাও আটকানোর স্কোপ নেই। তার কারণ আমাদের কিউএ ফিল্ডটা ডেভেলপিং ফিল্ডের থেকে একটু ন্যারো, এই জন্য নলেজটা আপনার খুব বেশি আপ টু ডেট চেঞ্জ হবে না। আপনার বেশি একটা শিখতে হয় না খুব একটা বেশি, রেগুলার চেঞ্জ হয় না। হ্যাঁ, রেগুলার চেঞ্জ, আপনি যদি স্কিল আপনার রেগুলার যদি চেঞ্জ হয় না। আহ, হ্যাঁ রেগুলার চেঞ্জ হয়। যেরকম রাইট। ডেভেলপিং এ নিউ ল্যাঙ্গুয়েজ আসতেছে, নিউ ফ্রেমওয়ার্ক আমাদেরও আসে, বাট বেসিকটা খুবই সেম। আপনি যদি একবারে বেসিকটাতে আয়ত্তে আনতে পারেন, তাহলে আর কোনো প্রবলেম ফেস করার খুব একটা আমি ফেস করি নাই আলহামদুলিল্লাহ, এবং আপনারাও ফেস করবেন না। আর আচ্ছা, আরো একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনাদেরকে যে যে আমাদের আইডিটিং বিডিতে সার্চ দিলেই পাবেন যে এখানে যে কোর্সের আউটলাইন আছে, ওগুলো মোটামুটি শিখলেই আপনারা কিন্তু আহ মোটামুটি ইয়া হয়ে যাবেন, ক্যাপেবল হয়ে যাবেন। আর এডিটিং ভিডিও একবারে জিরো থেকে ওগুলো প্রজেক্ট আকারে ধরে ধরে হ্যান্ডস অন শিখিয়ে থাকে, ঠিক আছে? সো আপনারা কিন্তু সেটা আপনারা এইভাবে শিখলেই কিন্তু পেয়ে যেতে পারেন। আর আরেকটা কোশ্চেন, যে ডেভেলপিং রেঞ্জ বেশি নাকি কিউ এর রেঞ্জ বেশি? অনেক ডেভেলপার আছেন যারা 4 বছরে কিন্তু 70,000 টাকা কিংবা 80,000 টাকা জব পান না। হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স আছে। আবার আপনার সামনে বর্তমান যে 4 বছরের এক্সপিরিয়েন্সে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা আছে। সো এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, এটা ডিপেন্ড করে স্কিল কোয়ালিটি, ঠিক আছে? সো কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও কম, কোথাও কোথাও 3 লাখ টাকার উপরে ডেভেলপারের স্যালারি আছে। সো এটা অনেক ডিপেন্ড করে আপনার কোম্পানির সাথে এবং রিলেটেড এনভায়রনমেন্টের সাথে। যেমন আপনার সেম কিউএ, হ্যাঁ, আম, আমি একজনকে জানি, তিনি 7 লাখ টাকা ইনকাম করেন বাংলাদেশে বসে থেকে, আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? সো আবার একই আমাদের স্টুডেন্ট কিউএ, সে 70,000 টাকা ইনকাম করতেছে 4-5 বছর স্যালারি দিয়ে। সো ইটস ডিপেন্ড, এটা বলা যায় না। তবে কিউএ দিয়ে এটা আসলে কোম্পানি কোম্পানি ভ্যারি করে। আর নেক্সট কোশ্চেন, আব্দুল্লাহ কিছু বলতেন মনে হয়, এমডি আব্দুল্লাহ। অটোমেশনের জন্য প্রোগ্রামিং কতটুকু দরকার? অটোমেশনের জন্য প্রোগ্রামিং নলেজ, আপনার বেসিক প্রোগ্রামিং নলেজ গুলো থাকলেই হবে। কিভাবে ফাংশন কল করে, অথবা কিভাবে একটা বাটন আপনি ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন, আমার মনে হয় বেসিক নলেজটা থাকলেই হবে। খুব বেশি এফিশিয়েন্ট প্রোগ্রামিং জানা লাগে না অটোমেশনের জন্য।
ভাইয়া কিছু অ্যাড করতে চাচ্ছেন এই ব্যাপারে? মানে আমরা তো ফ্রেমওয়ার্ক ইউজ করি, আমরা তো ডেভেলপার না। আর হুম হুম যারা প্রোগ্রামার তারা ফ্রেমওয়ার্কটাকে ডেভেলপ করে, আমাদের ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করতে মানে বানাইতে হয় না, আমাদের বানানো থাকে ফ্রেমওয়ার্ক, সেলিনিয়াম ফ্রেমওয়ার্ক, এটাকে আমরা ইউজ করি। সো কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হয়, ঠিক আছে? সো ওই যে ডিপ লেভেলের ডেভেলপিং নলেজ যেটা ডেভেলপার হওয়ার জন্য লাগে, সেটা কিন্তু টেস্টারদের লাগে না, তবে নলেজ থাকতে হয় জব পাওয়ার জন্য। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, আই এম নট ফ্রম সিএসসি ব্যাকগ্রাউন্ড, ইজ ইট গুড ফর মাই ক্যারিয়ার বিকজ আই এম graduated BSc in zoology but SEO expert also, I have zero knowledge about this topic. আসলে আমাদের সিএসসি ব্যাকগ্রাউন্ডে আমার অনেক কলিগই আছেন যারা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড না কিন্তু এখন কিউএ তে আছেন। সো ট্রিপলি থেকে এসেছে অনেকে, ইংলিশ থেকে এসেছে অনেক, বিবিএ থেকে এসেছে অনেক। তো আপনি যদি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হন কিউএ নিয়ে তাহলে সিএসসি ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে এমন কোনো কথা নেই। আমি অনেককে দেখেছি খুব ভালো শাইন করেছে। সো এটা ডিপেন্ডস অন ইউ হাউ মাচ ইন্টারেস্টেড ইউ আর, আর কতটুকু আপনি স্কিল অর্জন করতে চান এবং এখানে ক্যারিয়ার বানাতে চান, এটার উপরে ডিপেন্ড করবে। আর আমরা স্কিলের জন্য এডিটিং ভিডিও আপনাদের সাথে সবসময় আছে, হেল্পফুল হয়ে। এবং আপনারা জেনে খুশি হবেন যে ঈদের আগে হচ্ছে একটা ডিসকাউন্ট চলতেছে, যে একবারে ফোন করলে সারা সম্ভবত আকি ভালো বলতে পারবে, আকি যদি একটু বলতেন ডিসকাউন্টের ব্যাপারে। জি, একবারে যারা পেমেন্ট করে দিবে তাদের জন্য 8,000 টাকা। আর রমজান মাস উপলক্ষে এই ডিসকাউন্টটা চলতেছে। আর যারা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চায় তাদের জন্য 8,500 টাকা। এই অফারটা পুরো রমজান মাস জুড়ে আছে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, প্রোগ্রামিং কি জানা দরকার? আচ্ছা, আমি একটু বলে নিই যে যেটা আমি শুনেছিলাম যে আগামী 3 দিন, মানে আজকে কয় তারিখ, সম্ভবত 25 তারিখের মধ্যে ভর্তি হলে একবারে 7,500 টাকা ডিসকাউন্ট মনে হয় একটা যদি বলতাম। সো আমি একটু যতটুকু জেনেছি যে 25 তারিখ কিংবা 26 তারিখ এরকম ডেট আছে, আপনারা আইটি টিম বিডি কল করে জেনে নেন। এরকম 3 দিন আগামী 3 দিনের মধ্যে ভর্তি হলে সম্ভবত একবারে পেমেন্টে যেটা 8,000 টাকা ছিল সেটা 7,500 টাকা করা হয়েছে। সো আপনারা একটু কি বলেন, একটা নাম্বার, আকিব তোমার নাম্বারটা দিয়ে দিতাম তাহলে সবাই উপকৃত হতো, সবাই একটু মানে ভর্তি হতে পারতো। আচ্ছা, আমরা কিন্তু শেষের দিকে, হ্যাঁ, আমরা আর কোনো মানে ইয়া করছি না, মানে সামনে আগাচ্ছি না। যদি আপনাদের আরো 2টা কোশ্চেন ছিল, প্রোগ্রামিং কি জানা দরকার কিনা আগে থেকে। আর আরেকটা কোশ্চেন ছিল, ডেভেলপার আর টেস্টারদের মধ্যে কাদের স্যালারি কেমন হয়। আর আরেকটা কোশ্চেন চলে আসছে, কারেন্টলি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করছে 2 বছরের উপরে, এটা তার বেটার ডিসিশন হবে কিনা এসকিউ তে সুইচ করার জন্য? এটা খুবই হাইপোথেটিক্যাল কোশ্চেন। আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপার কিউএ হিসেবে জয়েন করে ইন্টারেস্টেড ফিল করবে নাকি, যেহেতু সে আপনি যেহেতু একবার ডেভেলপিং ফিল্ডে গেছেন, কিউএ ফিল্ডে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই সুইচ করবেন। আর যদি ইন্টারেস্টিং না লাগে তাহলে সুইচ করার দরকার নেই। আমার মনে হয় আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ডের বেস্টটা যদি আপনি দিতে পারেন আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। সো আমি প্রেফার করি ট্র্যাক বারবার সুইচ করার থেকে যেখানে আছেন ওইটার স্কিল গুলো অর্জন করলে আপনি এমনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। যদি আপনার ভালো না লাগে, মন থেকে একটু ভালো না লাগে, তাহলে নিজের ভালো লাগার একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা, তো আমাদের আগের কোশ্চেন যেটা করেছেন সবাই একই রকমই, আমরা আগে উত্তর দিয়ে দিচ্ছি। আমাদের আমাদের সবাই অ্যাড হয়ে যেতে পুরোপুরি আকিব। তো আমরা গ্রুপে অ্যাড হওয়ার জন্য 2টা মিনিট রাখতেছি এখানে। তো যাওয়ার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই, এবং স্পেশালি আমাদের জোয়া রাকিবকে, তার ব্যস্ত সময়ের মধ্যে সে এখানে এসেছে, আমাদের সাথে কিছু কথা শেয়ার করেছে। তো মহান আল্লাহর শুকরিয়া আদায় করি এবং সাল্লাতু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ, ওনার প্রতি দরুদ ও সালাম পেশ করে আমাদের প্রোগ্রামটা আজকের জন্য এখানে শেষ করছি।